সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর বিভিন্ন স্থানে 7 কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, যানজটে ভোগান্তিতে নগরবাসী। আপিল শুনানির পঞ্চম দিন প্রার্থিতা ফিরে পেলেন 73 জন, বাতিল 17টি, স্থগিত 10টি আবেদন। শতাধিক গুম ও হত্যার মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ হবে 8 ফেব্রুয়ারি। টানা চতুর্থবার ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, একদিনের সফর শেষে কাল যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে কাল বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে অবরোধ কর্মসূচিতে এ দাবি জানান তারা। এর আগে দুপুর থেকে তারা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। দীর্ঘদিন থেকেই 7 কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের দীর্ঘ আন্দোলনের প্রাপ্তি প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ও অধ্যাদেশ জারির ঘোষণা। কিন্তু সরকারের দেয়া সময় শেষেও কোনো অগ্রগতি না দেখে আবারও রাজপথে নেমেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড়সহ একাধিক স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। যানজটের কারণে যাত্রীরা বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। দুপুরে খাইতে পারি নাই, 1টা 10 থেকে জ্যাম, এখন এই অবস্থা, আগাইতে পারতেছি না। আমরা পরিশ্রম করি সারাদিন, সকাল ভোর 5টায় বাসা থেকে বের হই, এখন আমাদের ছুটি হয়েছে, অনেকক্ষণ হাইটে আসলাম। এগুলো মানুষ এত ভোগান্তি, মানুষ কেমনে চলবো, মানুষ কেমনে করবো, সাধারণ মানুষের এত কষ্ট। সকালবেলা আমরা এত কষ্ট করে যাই, ভোরে 6টা বাজে আমরা রান্না করি, এখন আমাদের বাসায় রান্না করতে হবে, সব কিছু করতে হবে। প্রায় 5 ঘন্টা সময় সড়ক অবরোধের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ছেড়ে যান 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, কাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন ও রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ে গেছিলাম, কথা বলছিলাম, তারা বলছিল যে জানুয়ারির 15 তারিখের মধ্যে তারা অধ্যাদেশ জারি করবে, কিন্তু আপনারা জানেন আজকে 14 তারিখ, এখন পর্যন্ত আমাদের অধ্যাদেশ জারি হয় নাই। বলছে এই মাসে অধ্যাদেশ দিব, তারপরে আর দেয় না, তারপরে বলছে পরের মাসে দিব, তারপরে বলছে পরের মাসে দিব। এই নিয়ে তারা শুধু তালবাহানা করেই চলেছে। এখন পর্যন্ত অধ্যাদেশ জারি করা হচ্ছে না, আমাদের সাথে শুধু তালবাহানা করা হচ্ছে। আমরা 16 তারিখের মধ্যে অবশ্যই অধ্যাদেশ চাই। চূড়ান্ত অধ্যাদেশ জারি না করলে বৃহস্পতিবার সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধের কর্মসূচি পালনের ঘোষণা দেন ঢাকার সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনে পঞ্চম দিনে 100টি আপিলের ওপর শুনানি শেষে 73 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাতিল হয়েছে 17টি মনোনয়নপত্র আর স্থগিত রাখা হয়েছে 10টি। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপিল শুনানি চলে। পঞ্চম দিন শেষে মোট বৈধ আপিলের সংখ্যা দাঁড়ায় 278টি। এই দিন শুনানিতে আসা 100 জন প্রার্থীর মধ্যে 40 জনই ছিলেন স্বতন্ত্র প্রার্থী। তাদের বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। 1% ভোটারের স্বাক্ষর নেওয়ার বিধানটি অগণতান্ত্রিক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান তারা। দিনাজপুর 5 আসনে বিএনপির বৈধ প্রার্থী AK-M কামরুজ্জামানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে একজনের আপিলের ভিত্তিতে তার প্রার্থিতা স্থগিত রেখেছে কমিশন। একটা দিককেন্দ্রিক, একটা দল কেন্দ্রিক ঝুঁকে যাচ্ছে, এটাতে আমরা শঙ্কিত। এজন্য প্রশাসন যেন নিউট্রালে থাকে। স্বতন্ত্র যারা আছে এমনিতেই তাদের কোনো দল নেই বা তাদের কথা বলার কোনো স্পেস নেই, তারা অনেক চ্যালেঞ্জিং একটা মাঠ তাদের জন্য। এই 1%-এর বিধানটা অগণতান্ত্রিক এবং এই 1%-এর বিধান স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি করে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা খুবই দরকার। যে সমস্ত নাগরিকরা দ্বৈত নাগরিক, যারা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের পূর্বেই সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, তাদেরকে কোনোভাবেই এই নির্বাচনে অযোগ্য ঘোষণার কোনো সুযোগ আমাদের সংবিধান এবং গণপ্রদত্ত আদেশের অধীনে নেই। কুষ্টিয়া 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে। মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা, বসে নেই অন্যরাও। এই আসনে ভোটারের সংখ্যা 4.5 লাখেরও কিছু বেশি।
মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া ২ আসন ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী অধ্যাপক শহীদুল ইসলামকে পরাজিত করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তবে আসনটিতে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। দীর্ঘ সময় পর এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এমন প্রত্যাশা করছেন ভোটাররা। গরিবের খাবার নাই পেটে সেটি দেখার নাই, কিন্তু ভোট তো বেলায় এখন নতুন দ্বারা আসলে ভালো হতে হবে। আমরা ভালো প্রার্থী চাই, যাতে আমরা চলি ফিরি, জিনিসপাতির দাম টাম কম হয়। নারী নির্যাতন যাতে না হয়, চাঁদাবাজি যাতে না হয়, সন্ত্রাস যাতে না হয়, এরকম একটা আগামী দিনে আমরা চাচ্ছি। যে কোনো কাজ আমার একজনের কাছে জানাতে পারি, এক কথা বলতে পারি, বললে আমাদের সমাধান হয়, সেটা চাই। ভোটারদের মন জয়ে দৌড়ঝাঁপ করছেন বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সেই সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার ক্ষেত্রে যেন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নত হয় এবং ঠিকমতো চলতে পারে, অপরাধীরা যাতে গ্রেপ্তার হয়, সেই বিষয়গুলো আমি মনে করি একটি বড় চ্যালেঞ্জ। আমি এইখানে সব বিষয়গুলোর উন্নয়নের জন্য আমি কাজ করব, যেমন কৃষি, শিক্ষা, আইন শৃঙ্খলা সহ সকল বিষয়ে আমি কাজ করব ইনশাল্লাহ। আমরা আশা করছি ইনশাল্লাহ মিরপুর ভেড়ামারার সর্বস্তরের মানুষ রিকশা মার্কার পক্ষে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ২ আসনে লড়ছেন ৭ জন প্রার্থী। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮,৯৭,১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৩৭,৪৫৩ জন দায়িত্ব পালন করবেন। অলরেডি বাহিনী মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমে কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকেই ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে ১ মাসের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছে। নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি। শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তিনি এই মামলায় একমাত্র আসামি। তবে জিয়াউলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তার আইনজীবী। আওয়ামী লীগের শাসনামলে বিরোধী রাজনৈতিক দল ও মতের লোকদের গুমের বহু অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যার মধ্যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ৩টি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। এবার সেই ভিত্তিতেই জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বুধবার এই আদেশ দেয়। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে দেশে গুম, খুন বা দমন পীড়নের মাস্টার মাইন্ড ছিলেন তিনি। এই মামলাটি হচ্ছে এমন একটি মামলা, যে মামলাটির মাধ্যমে বাংলাদেশের গুমের যে ভয়াবহ সংস্কৃতি সেটির একটি উন্মোচন হবে জাতির সামনে। আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে আসলে এই ভিকটিমদেরকে আগে থেকে গ্রেপ্তার করে বনের ভিতরে নিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে সাংবাদিকদের সাথে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের অভিনয় করে ভেতর থেকে লাশগুলো বের করে এনে বলতো যে এখানে তারা ক্রস ফায়ারে মারা গিয়েছে। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে ১০৪ জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে, খুব সহজেই এই রিপোর্টগুলো দাখিল হবে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না জিয়াউল আহসান। ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল, এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না। এগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল, এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা
এবং ভিত্তিহীন। মামলার সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার সিঙ্গার বেকো প্রেজেন্স বিশ্বকাপ ট্রফি ট্যুর নিউজ আপডেট। চতুর্থবারের মতো বাংলাদেশে ফিফা বিশ্বকাপের সোনালী ট্রফি। 2026 বিশ্বকাপের ট্রফিটি এবার 30টি দেশ ঘুরবে। সৌদি আরব থেকে যাত্রা শুরু করে আরও 4টি দেশ ঘুরে বুধবার এটি ঢাকায় পৌঁছায়। একদিনের এই সফরে ট্রফির সাথে রয়েছেন 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা গিলবার্তো সিলভা। সরাসরি বিশ্বকাপের সোনালী ট্রফি দেখতে কেমন? কিংবদন্তিদের স্পর্শ পাওয়া এই শিরোপা ছুঁয়ে দেখলে কি কোনো বিশেষ অনুভূতি হয়? 18 ক্যারেটের বিশ্ব ফুটবলের ট্রফিটির সাথে ছবি তোলা বিশেষ মুহূর্তটাও একেবারেই ভিন্ন। এটা অকল্পনীয় একটা বিষয় আমার মনে হয় সবার জন্য, সবার চোখে মুখে এক্সাইটমেন্ট। ফুটবল খেলানো অনেক বাড়বে, শুধু যারা ফুটবল দেখে খেলবে না, সব বাচ্চারা খেলতে যাবে। আমি তো কখনো দেখিনি, আমার জন্য তো ফার্স্ট টাইম, তাই না? তো এই জন্য হচ্ছে নিজেকে একটু অন্যরকম ফিল হচ্ছে যে হ্যাঁ ভিতরে গেছি, ওয়ার্ল্ড কাপটাকে টাচ না করতে পারলে ক্লোজ থেকে একবার দেখেছি। প্রতি 4 বছর পর পর বেজে ওঠে বিশ্বকাপ ফুটবলের দামামা। বিশ্ব আসরের এই আনন্দকে আরো রঙিন করে তুলতে গেল 3বারের মতো এই নিয়ে চতুর্থবার বাংলাদেশের মাটিতে পা রাখে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবলের ট্রফি। এর আগে অতিথি হয়ে ফিফার ট্রফি ট্যুর বাংলাদেশে আসে 2002, 2013 ও 2022 সালে। কিন্তু কখনো কি হামজা শমীদের নামটা খোদাই করা হবে ট্রফিতে? এই স্পিড তো অবশ্যই আমাদের আছে, কিন্তু সেই অ্যাবিলিটি আমাদের এখন পর্যন্ত হয় নাই। আমরা যাব ওয়ার্ল্ড কাপে, এটা তো আমার জেনারেশন না পাক, নেক্সট জেনারেশন পাবে, নেক্সট জেনারেশন পাবে, আরেক জেনারেশন পাবে। সেটা সময় অনেক লাগতে পারে, কিন্তু সেটাও সম্ভব। এই প্রেসিডেন্টের টেনিওরে যেভাবে অর্গানাইজ হচ্ছে, এই প্রেসিডেন্ট মহোদয় যেভাবে অর্গানাইজ করে ফুটবল ফেডারেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ওনার দ্বারা সবকিছু পসিবিলিটি আমি মনে করি। প্রতিটি বিশ্বকাপের আগে নিয়ম করে বিশ্ব ভ্রমণে বের হয় 6 কেজি 175 গ্রাম ওজনের সোনায় মোড়ানো নিখাত ট্রফি। প্রথম দেশ হিসাবে 3 জানুয়ারি সৌদি আরবে যায় এটি। মাঝে আরো 4টি দেশ ঘুরে 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা গিলবার্তো সিলভার হাত ধরে বুধবার বাংলার মাটি স্পর্শ করে বৈশ্বিক এই ট্রফিটি। বিমানবন্দরে 3 ঘন্টার আনুষ্ঠানিকতা শেষে ট্রফি নেওয়া হয় রাজধানীর 5 তারকা হোটেলে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শুধুমাত্র নির্বাচিত দর্শকরা ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পান। বিশ্বের 30টি দেশের 75টি স্থানে প্রদর্শিত হচ্ছে বিশ্বকাপ ট্রফি। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সবশেষ লিওনেল মেসির স্পর্শ পাওয়া ট্রফিটি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য আবারও লটারি প্রথা চালু করা হয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র জানান, সংশোধিত আইপিও নীতিমালায় লটারি পদ্ধতি রাখা হয়েছে। নীতিমালায় আইপিওতে অংশ নেওয়া কোম্পানির সর্বনিম্ন মূলধন করা হয়েছে 30 কোটি টাকা। দেশের শেয়ার বাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বরাদ্দের ক্ষেত্রে লটারি ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় 2021 সালে। লটারির পরিবর্তে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে আইপিও বরাদ্দ করা হতো। আগ্রহী বিনিয়োগকারীদের সেকেন্ডারি বাজারে ন্যূনতম 20,000 টাকা বিনিয়োগ থাকা বাধ্যতামূলক ছিল। তবে 2026 সাল থেকে আইপিও আগের অবস্থায় ফিরল। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আগারগাঁয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। এতে আরও জানানো হয়, সংশোধিত আইপিও বিধিমালা অনুযায়ী কোনো কোম্পানি আইপিওতে আসতে চাইলে পরিশোধিত মূলধন 30 কোটি টাকা হতে হবে। একই সাথে কোম্পানির মূলধনের ন্যূনতম 10% শেয়ার বাজারে ছাড়তে হবে। আর আইপিও পরবর্তী কোম্পানির মূলধন হতে হবে 50 কোটি টাকা। ফেয়ার ট্রান্সপারেন্ট প্রসেসে একটা ফেয়ার প্রাইস বাজার থেকে এটা তৈরি হবে। এই কারণে ইস্যুয়ারও যেমন জানতে পারবে যে মার্কেট ড্রিভেন প্রাইসই আমরা পাচ্ছি, আবার যারা ইনভেস্টর তারাও জানবে যে এটা ফেয়ার প্রাইসই হয়েছে। আইপিওতে নতুন কোম্পানি আনার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জকে অধিকতর ক্ষমতাশীল করা হয়েছে সংশোধিত বিধিমালায়। আইপিওতে আসতে আগ্রহী কোম্পানির ওপর বস্তুনিষ্ঠ যে কোনো মতামত দিতে পারবে স্টক এক্সচেঞ্জ। এমনকি কোম্পানির কারখানা ও কার্যালয় পরিদর্শনের ক্ষমতাও দেওয়া হয়েছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে। এই সিকিউরিটিসটা লিস্টিংযোগ্য কিনা, যার কারণে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের রিকমেন্ডেশনের ভিত্তিতেই আইপিও ফাইনালি প্রসেস করবে
বিসেক। তবে ভালো মৌলভিত্তির বহুজাতিক কোম্পানি ও বড় কোম্পানির ক্ষেত্রে এই শর্ত কিছুটা শিথিল করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আমদানি শুল্ক কমার ফলে মুঠোফোনের দাম অবশ্যই কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে আইসিটি ও টেলিকম খাতের সংস্কারনামা শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম যৌথভাবে এ সভার আয়োজন করে। মুঠোফোনের দাম গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মুঠোফোন আমদানিতে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 10% করেছে সরকার। আমাদের যে এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর মনিটরিং মেকানিজম আছে এবং কমার্স মন্ত্রণালয়ের মনিটরিং মেকানিজম আছে, ভোক্তা অধিকার আছে। আমরা সবাইকে যদি অ্যাক্টিভেট করতে পারি, যেহেতু শুল্ক কমেছে অবশ্যই মোবাইলের দাম কমে আসবে। আর একটা গ্রস কনসেপশন আছে, মিসকনসেপশন আছে, 30,000-এর নিচে যেই মোবাইলগুলো সেগুলো দেশেই উৎপাদন হয়, অধিকাংশই দেশে উৎপাদন হয়। এই মার্কেটটা 90%-এর কাছাকাছি দেশীয় উৎপাদনকারীদের দখলে। দেশে আসা স্বর্ণের বেশিরভাগই অবৈধ, যার সাথে এনবিআর কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর নিয়মিত আয়োজন মিট দ্য বিজনেসে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সঙ্গে আলোচনায় তিনি কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণ আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা গেলে বন্ধ হবে চোরা কারবারি, বাড়বে রাজস্ব আয়। তিনি জানান, আগামীতে ব্যবসায়ীদের টার্নওভার ট্যাক্স থাকবে না, শুধু লাভের ওপর ট্যাক্স দিতে হবে। আমাদেরকে কেনার জন্য যদি আপনি উৎসাহিত করতে পারেন, অর্থাৎ আমি যদি ইম্পোর্টেড গোল্ড যদি কেনার জন্য যদি উৎসাহিত বোধ করি, এই 18,000 লোক আপনার নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। এখানে একটা বড় এলিমেন্ট আছে অবৈধ, সবাই তো স্বীকার করছে, এটা অস্বীকার করার কোনো জোগাড় নাই। আমরা এখন এটাকে ঠিক করতে চাই যে আমাদের লোকেরা এগুলোর সাথে জড়িত হয়ে নানাভাবে তারা অনিয়মের সাথে জড়িত হয়ে গিয়ে তাদের চাকরি বাকরি চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হচ্ছে। মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 13টি বসতঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক আব্বাস চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, খাতিয়াল এলাকায় দীর্ঘদিন ধরে জমি জমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল জমাদারের সঙ্গে আব্বাস চৌধুরীর বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার সংঘর্ষ হয়। রাজধানীতে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে, ফলে কমেছে শীতের তীব্রতা। তবে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে সকালে কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি মিলেছে। এছাড়া কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁয় 11.2, গাইবান্ধায় 12 ও দিনাজপুরে 12.2 ডিগ্রি রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। আন্তর্জাতিক প্রসঙ্গ, থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে চলন্ত একটি ট্রেনের ওপর নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত 32 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 66 জন। তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার সকাল 9টার দিকে নাখন রাজ্যাসীমা প্রদেশের শিক্ষীয় জেলার বান খানত খোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্যাংকক থেকে উবন রাজ্যাথানী প্রদেশগামী ট্রেনটির ওপর একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং আগুন ধরে যায়। লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত একটি উচ্চ গতির রেল প্রকল্পের নির্মাণ কাজ চলছে। সেখান থেকে একটি ক্রেন হঠাৎ চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা সদস্য সহ অন্তত 2,500 মানুষ নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য সে বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে ইরানে বিক্ষোভে অন্তত 2,571 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। নিহতদের মধ্যে 12 শিশু রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া এই পর্যন্ত 18,434 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তারা। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের সাথে সব ধরনের আলোচনা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বর্তমান শাসকরা তাদের শেষ সময় পার করছেন বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। ইরানে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভের মুখে দেশটিতে থাকা নেতৃত্বের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ভারত সফরকালে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর বলেন, যখন কোনো শাসন ব্যবস্থা কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়, তখন বুঝতে হবে কার্যত তাদের সময় শেষ হয়ে এসেছে। সাধারণ মানুষ এখন এই শাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।
ইরান পরিস্থিতি নিয়ে জার্মানি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে বলে জানান চ্যান্সেলর। তবে ইরানের সঙ্গে জার্মানির বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। জার্মান চ্যান্সেলরের ওই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শক্তিশালী শীতকালীন ঝড়ে গাজায় ভবন ধসে ও তীব্র ঠান্ডায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 1 বছর বয়সী এক শিশু রয়েছে। তীব্র ঠান্ডা, ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় অস্থায়ী ও নড়বড়ে আশ্রয় তাঁবুতে দিন কাটানো লাখো বাস্তুচ্যুত মানুষের দুর্দশা আরও বেড়েছে। উপকূল এলাকায় শীতকালীন ঝোড়ো বাতাসে দেয়াল ধসে তাঁবুতে থাকা একই পরিবারের 5 সদস্য নিহত এবং অপর 5 জন আহত হন। এছাড়া মঙ্গলবার রাতে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে এক ছেলে শিশুর মৃত্যু হয়। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সবকটি ম্যাচ হবে। সূচি অনুযায়ী আগামী 28 জানুয়ারি লাহোরে পা রাখবে অস্ট্রেলিয়া দল। এরপর 29 ও 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি মাঠে গড়াবে 3 ম্যাচের সিরিজ। পরবর্তীতে 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপ শুরু হবে। টি-20 বিশ্বকাপে এই গ্রুপে পড়েছে পাকিস্তান, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে খেলবে তারা। অন্যদিকে বি গ্রুপে পড়া অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী জুনে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্ব সফরের অংশ হিসেবে বিশ্বকাপের সোনালী ট্রফি এখন বাংলাদেশে। গত 20 বছর ট্রফি ভ্রমণের মাধ্যমে ফুটবল ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টির কাজ করছে কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা। কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে 3 জানুয়ারি বিশ্ব ভ্রমণ শুরু করে 2026 ফুটবল বিশ্বকাপ ট্রফি। তারই অংশ হিসাবে একদিনের সফরে বুধবার বাংলাদেশে পৌঁছায় এটি। ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্ব সফরের উদ্যোক্তা কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা। 150 দিনের বিশ্ব ভ্রমণে ফুটবল প্রেমীদের জন্য ট্রফি থামে 30টি দেশের 75টি জায়গায়। গত বছরের 15 নভেম্বর থেকে এ বছরের 8 জানুয়ারি পর্যন্ত ইন্টারঅ্যাক্টিভ আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইন আয়োজন করেছিল কোকা-কোলা। সাধারণ মানুষদের মধ্যে সেই ক্যাম্পেইনের বিজয়ীরাই শুধু এই ট্রফি কাছ থেকে দেখার এবং ছবি তোলার সুযোগ পেয়েছেন। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠান শেষে ফিফার স্পন্সর কোকা-কোলার সহযোগিতায় দুপুর 2:30 থেকে সন্ধ্যা পর্যন্ত 5 তারা হোটেলে রাখা হয় মহাযজ্ঞের এই ট্রফিটি। সেখানেই ট্রফি দেখার সুযোগ পান কোকা-কোলার ক্যাম্পেইনে বিজয়ীরা। 2006 সালে প্রথমবার কোকা-কোলার সঙ্গে যৌথ আয়োজনে বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু করে ফিফা। এরপর প্রতিটি বিশ্বকাপের আগে পূর্ব নির্ধারিত কিছু দেশে বিভিন্ন শহরে প্রদর্শিত হয় বিশ্বকাপ ট্রফি। গত 20 বছরে প্রায় 40 লাখ ফুটবল ভক্ত ট্রফি ট্যুরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখলো ফিফা বিশ্বকাপ ট্রফি। সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাজধানীর বিভিন্ন স্থানে 7 কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, যানজটে ভোগান্তিতে নগরবাসী। আপিল শুনানির 5ম দিন প্রার্থিতা ফিরে পেলেন 73 জন, বাতিল 17টি, স্থগিত 10টি আবেদন। শতাধিক গুম ও হত্যার মামলায় জিয়াউল হাসানের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ হবে 8 ফেব্রুয়ারি। টানা 4র্থবার ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, একদিনের সফর শেষে কাল যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।